নমস্কার, শুনছেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্যর রাঙা বৌদি। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। এইভাবেই দিন যায়। সকালবেলাটা একটু ব্যস্ততায় কাটে। রাঙা বৌদি ব্যস্ত সংসারের কাজে। রাঙাদা চা খেতে খেতেই খবরের কাগজের উপর চোখ বুলিয়ে নেবার পরই চান টান করে দোকানে যাওয়ার জন্য তৈরি হয়। আর আমাকেও ঘন্টা দুয়েক পরেই কলেজে যাবার জন্য উদ্যোগী হতে হয়। তবে কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া করার সময় ও তারপর আমার ঘরে শুয়ে বসে আমি আর রাঙা বৌদি কত গল্প করি। জানো পাপাই, বুবুনদাকে আমার খুব ভালো লাগে। বুবুনদাকে আমাদেরও খুব ভালো লাগে। জানি, ওকে আমি তোমাদের বাড়িতে আগে দেখেছি, ও বেশ ভালোও লেগেছিল। কিন্তু বুবুনদাকে ভালো করে চিনলাম জানলাম গত বছর। আমি সঙ্গে সঙ্গে বলি, গত বছর স্টেট ব্যাংকের এখানকার ম্যানেজার অসুস্থতার জন্য দুবার ছুটিতে গেলে বুবুনদাই তো এখানে ম্যানেজারের কাজ করেছে। হ্যাঁ, খুকির কথা মতো ও ছিল আমাদের কাছেই। জানি। না থেমেই একটু হেসে বলি, এখান থেকে ফিরে গিয়ে ও যখন তোমাদের আন্তরিকতার প্রশংসা করে তখন মা কি বলেছিলেন জানো? কি বলেছিলেন? মা বলেছিলেন, বুবুন, ভুলে যেও না, সব দিক থেকেই রাঙা আমার প্রথম সন্তান, আর রাঙা বৌমা তো সাক্ষাৎ অন্নপূর্ণা। তারা তোমাকে আদর যত্ন করেছে বলে তো আশ্চর্য হবার কিছু নেই। রাঙা বৌদি খুশির হাসি হেসে বলে, আমি জানি পাপাই, ওরা তোমার দাদাকে কি চোখে দেখেন। তাছাড়া উনি খুকিকে যেমন স্নেহ করেন, আমাকেও ঠিক ওই রকমই স্নেহ করেন, ভালোবাসেন। ও একটু থেমে বলে, ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু বিয়ের পর আমি দুটো মা পেলাম। তোমার ছোট পিসিও আমাকে সন্তান জ্ঞানী স্নেহ করেন। দাঁড়াও, আসছি বলে রাঙা বৌদি ওর ঘর থেকে একটা খাম হাতে করে আমার ঘরে এসে হাসতে হাসতে বলে, বুবুনদা এখানে আসার আগে খুকি আমাকে একটা চিঠি লিখেছিল, সেই চিঠিটা তোমাকে পড়ে শোনাচ্ছি। প্রিয় রাঙা বৌদি, তোমাদের ওখানকার স্টেট ব্যাংকের ম্যানেজারের স্ত্রী খুবই অসুস্থা। স্ত্রীকে কলকাতায় বিশেষজ্ঞ ডাক্তার দেখাবার জন্য উনি 10 দিনের জন্য ছুটি নিচ্ছেন বলে স্টেট ব্যাংকের বড় কর্তারা তোমাদের বুবুনদাকে ওখানে পাঠাচ্ছেন অস্থায়ী ম্যানেজারের দায়িত্ব নিতে। আমাদের দাদা বৌদি থাকতে বুবুনদা হোটেলে বা ব্যাংকের অন্য কোনো অফিসারের বাড়িতে থাকবে তা কখনোই হতে পারে না। তবে তার চাইতে বড় কথা, ও অন্য কোথাও থাকলে আমি শান্তি পাব না। তুমি জানো, বুবুনদা আমার জন্ম জন্মান্তরের পরম কাম্য, পরম প্রিয়, পরম শ্রদ্ধেয় আপনজন, আমার একান্ত নিজস্ব আপনজন, আমার মানুষ লোকের নিভৃত দেবালয়ের চিরপূজ্য বিগ্রহ। ও আমার জীবনের রূপকার, সুরকার, পরিচালক। শুধু ওরই জন্য আমি জীবনযুদ্ধে হেরে যাইনি, হারিয়ে যাইনি। আমি ভালো কি মন্দ তা জানি না, কিন্তু যা হয়েছি তার সবটুকু কৃতিত্ব বুবুনদার। আমার এই জীবন দেবতাকে তোমার কাছে ছাড়া আর কার কাছে রেখে শান্তি পাব? হ্যাঁ, বুবুনদা 18ই সকাল 11টা সাড়ে 11টার মধ্যে তোমাদের ওখানে পৌঁছবে। ওকে পরদিনই ওখানে জয়েন করতে হবে। বোধহয় 29শে বিকেলে বা পরদিন সকালে ফিরবে। চিঠিটা পড়া শেষ হতেই আমি বলি, দিদি কি সুন্দর চিঠি লিখতে পারে। হ্যাঁ, ওর প্রত্যেকটা চিঠিই অপূর্ব। ওর এক একটা চিঠি যে কতবার পড়ি তার ঠিক ঠিকানা নেই। দিদি কি তোমাকে নিয়মিত চিঠি লেখে? খুব নিয়মিত না, তবে মাঝে মাঝেই লেখে। রাঙা বৌদি একটু থেমে বলে, খুকি তো ওর দাদাকেও মাঝে মাঝে চিঠি লেখে। সেই সব চিঠি ও যে কতজনকে পড়ায় তা তুমি ভাবতে পারবে না। তাই নাকি? হ্যাঁ। ও একটু থেমে বলে, তোমার দাদাকে লেখা খুকির চিঠিগুলো পড়লেই বোঝা যায় এই দুই ভাই বোনের মধ্যে কি গভীর স্নেহ ভালোবাসার সম্পর্ক। সত্যি বলছি পাপাই, ওদের দুজনের ভাব ভালোবাসা দেখে আমার মন খুশিতে ভরে যায়। আমি একটু হেসে বলি, দিদি আর রাঙাদার সম্পর্ক যে ভেরি স্পেশাল
তা আমরা খুব ভালো করেই জানি। যাই হোক, বুবনদার কথা বলো। 2-1 মিনিট চুপ করে থাকার পর ও বলে, বুবনদা যেদিন আসে সেদিন কি কারণে যেন বাজার বন্ধ থাকায় তোমার দাদাও বাড়িতে ছিল। বুবনদা বাড়িতে পা দিয়েই তোমার দাদাকে প্রণাম করার পরই আমাকে প্রণাম করতে এলো। আমি অনেক বাধা দিয়েও ওকে ঠেকাতে পারলাম না। ও না থেমেই বলে, বুবনদা আমাকে প্রণাম করেই আমাকে কি বলল জানো? কি বলল? বলল, খুকি তোমাকে আর রাঙাদাকে কি চোখে দেখে তা আমি খুব ভালো করেই জানি। খুকির কাছে রাঙাদা তো দেবতা, তুমি হচ্ছ ওর ঘনিষ্ঠতম বন্ধু ও হিতৈষিনী, তাছাড়া প্রাণের বৌদি। তোমাকে প্রণাম করব না তাই কখনো হয়? বুবনদা যেমন ভদ্রসভ্য সেই রকমই ছোটদের প্রাণ দিয়ে ভালোবাসে, বড়দের শ্রদ্ধা করে। বুবনদা ইজ বুবনদা। তুমি শুনলে অবাক হবে, ও রোজ ব্যাংক থেকে তোমার দাদার দোকানে গিয়ে ক্যাশ মেমো লিখত, ক্যাশ সামলাতো। আমি বিস্মিত হয়ে বলি, তাই নাকি? শুধু কি তাই? রাঙা বৌদি হাসতে হাসতে বলে, ও আমাকেও কত কাজে সাহায্য করত। ও একটু থেমে বলে, দুবার বুবনদাকে খুব কাছ থেকে দেখে আর মেলামেশা করে দেখলাম, সত্যিই একটা আদর্শবান মানুষ। খুকির মতো মেয়ের জন্য একেবারে 16 আনা উপযুক্ত ছেলে। ও একটু হেসে বলে, যাকে বিজ্ঞাপনের ভাষায় বলে মেড ফর ইচ আদার। ইদানিং প্রায় রোজই বৃষ্টি হলেও ঠিক বর্ষার বৃষ্টি হয়নি। সোমবার সকালে রোদ্দুরের মধ্যেই কলেজ গেলাম, কিন্তু তারপরই মেঘে ঢেকে গেল সূর্য। 12টা নাগাদ শুরু হলো বৃষ্টি আর মেঘের গর্জন, তবে তেমন জোরে না। 2টো নাগাদ কাক ভেজা ভিজে বাড়ি ফিরলাম। ভেজা জামা প্যান্ট ছেড়ে পায়জামা গেঞ্জি পরে বাথরুম থেকে বেরোতেই দেখি অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে। বিকেলের মধ্যেই আমাদের উঠোনে আর আমাদের গলিতে জল জমতে শুরু করলো। ওরই মধ্যে রাঙাদা ধুতি পাঞ্জাবি গুটিয়ে সামনে ছাতি ধরে রিকশায় দোকান গেলেন। তবে যাবার আগে রাঙা বৌদিকে বললেন, যদি এই রকমই বৃষ্টি হয় তাহলে আর হরিপদকে পাঠাবো না, ঘোষদের দোকান থেকে দই মিষ্টি এনে খাবো। অন্য কিছু খেও না? না না, অন্য কিছু খাবো না। আমি বললাম, রাঙাদা ঠিক ভিজে যাবে, ওই ভিজে। দোকানে তোমার দাদার 2টো করে ধুতি টুতি সব কিছু রাখা আছে, দরকার হলে ওইসব পরতে পারবে। রাঙাদা যে বুদ্ধি করে দোকানে 2 সেট করে ধুতি পাঞ্জাবি রেখে। আমাকে কথাটা শেষ করতে না দিয়েই ও একটু হেসে বলে, তোমার দাদার বুদ্ধিতে না, এই অপদার্থ জয়ন্তী দেবী জোর করে দোকানে জামাটামা রেখে দিয়েছে। গুড, ভেরি গুড। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতেই আমাদের কথা হয়। হঠাৎ বিকট আওয়াজ করে বজ্রপাতের আওয়াজ হতেই রাঙা বৌদি ও মা বলে চিৎকার করেই আমাকে জড়িয়ে ধরে। আমি ওকে ঘরে নিয়ে আসি। ঘরে আসার পর একটু আধটু মেঘের গর্জন চলতে থাকলেও তেমন জোরে হয় না। আমি বলি, আর বোধহয় তেমনভাবে মেঘের ডাক হবে না। বাঁচা যায় তাহলে। এখন কি বেশি কিছু রান্না করতে হবে? শুধু রুটি করতে হবে। তাহলে এখন এই রুটিগুলো করে রাখো, পরে যদি আবার। হ্যাঁ, যাচ্ছি। আমি কি আসবো? হ্যাঁ, এসো, ওখানে বসে চাটা খেয়ে এসেই পড়তে বসো। আমরা যখন চাটা খাচ্ছি তখন থেকেই আবার শুরু হলো বিকট মেঘের গর্জন। রাঙা বৌদি আমাকে আঁকড়ে ধরে, মেঘের গর্জন কমলে ছেড়ে দেয়। পাপাই, তুমি এখন এখানেই থাকো, আমি চটপট রুটি করে নিই। হ্যাঁ, আমি আছি। ও রুটি করতে শুরু করে। মেঘের গর্জন জোরে হলেই আমাকে জড়িয়ে ধরে, থামলে ছেড়ে দেয়, রুটি করে। এইভাবেই ওর কাজ শেষ হলে আমরা ঘরে আসি, কিন্তু ততক্ষণে উঠোনে বেশ জল জমে গেছে। আমার বিছানায় বসেই রাঙা বৌদি বলে, জানো পাপাই, এখানে বেশি বর্ষা হলেই ঘর বাড়িতে সাপ ঢুকে পড়ে। সাপ আসে শুনেই আমি আঁতকে উঠি। চিড়িয়াখানায় সাপ দেখেই আমার মনে হয় যদি কোনো ক্রমে বেরিয়ে এসে ওরা কামড়ে দেয়। পথে ঘাটে বা বাড়িতে আমি কোনোদিন সাপ দেখিনি, দেখতে চাইও না। খবরের কাগজে পড়েছি
অনেক সাপেরই বিষ নেই, কিন্তু কোন সাপে বিষ আছে বা নেই তা জানবো কেমন করে? তাছাড়া সাপ দেখলেই তো ভয় করে। একবার কয়েকজন বন্ধুর পাল্লায় পড়ে একটা অদ্ভুত মানুষকে দেখতে গিয়েছিলাম। রীতিমতো টিকিট কেটে দেখেছিলাম। লোকটা সারা শরীরে 10-12টা কেউটে গোখরো সাপ নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। নন্দ হাসতে হাসতে বলেছিল, দেখছি এ তো কলির মহাদেব। আমি বলেছিলাম, চুপ কর, মহাদেব না ঘোড়ার ডিম, লোকটা যমদূতের বাবা। এখন রাঙা বৌদির কাছে সাপের কথা শুনেই আমার মুখ শুকিয়ে যায়। জিজ্ঞেস করি, সত্যি এখানে সাপ বেরোয়? তবে কি আমি তোমাকে মিথ্যে বলছি? 2 বছর আগে এই রকমই এক বর্ষার দিনে মালতীর ঘরে সাপ ঢুকেছিল। তারপর মালতী বুদ্ধি করে নিজের বিছানার তোষকটা সাপটার উপর ফেলে দিয়েই চিৎকার শুরু করে। তারপর ওর চিৎকার শুনেই সামনের বাড়ির দিলীপবাবু ছুটে এসে পিটিয়ে সাপটাকে মেরে ফেলেন। ওই ভদ্রলোক তো বেশ সাহসী। উনি পুলিশের সাব ইন্সপেক্টর, বেশ সাহসী লোক। ওটা কি বিষাক্ত সাপ ছিল? পরে দেখা গেল ওটা কেউটে ছিল, তবে মাঝারি সাইজের। ও মুহূর্তের জন্য থেমে বলে, সেই রাতটা মালতী আর ওর বাবা মা তো আমাদের বাড়িতেই থাকেন। আমি জিজ্ঞেস করি, তোমাদের এই বাড়িতে কখনো সাপ ঢুকেছে? 5 বছর আগে একবার তোমার দাদা ঘর থেকে বেরুতে গিয়ে বারান্দায় একটা সাপ দেখেই দরজার খিল দিয়ে মারে। সাপটা বেশ মারাত্মকভাবে জখম হলেও তখন কি ভীষণ ফোঁসফোঁস করছিল। তারপর ঠিক সেই সময় দোকানের এক কর্মচারী এসে হাজির। সে সঙ্গে সঙ্গে আমার একটা পুরনো শাড়ি কেরোসিনে ভিজিয়ে আগুন ধরিয়েই সাপটার ওপর ফেলে দেয়। সাপটা মরেছিল? হ্যাঁ, পুড়ে মরে গিয়েছিল। এ তো এক অদ্ভুত দুশ্চিন্তার কথা বললে। আমি বলছি না সাপ আসবেই, কিন্তু আসতে পারে। বৃষ্টি তো সমানতালেই চলছিল। 9টা নাগাদ শুরু হলো ঝড়ের মাতলামি। মাঝে মাঝেই গাছপালা ভেঙে পড়ার আওয়াজ। এছাড়া মিনিটে মিনিটে মেঘের বিকট গর্জন। রাঙা বৌদি চিৎকার করে, আমাকে জড়িয়ে ধরে। ভয় আতঙ্কে ওর মুখ শুকিয়ে যায়। ঘণ্টাখানেক পর বৃষ্টি কমতে শুরু করে। মেঘেরাও বোধহয় গর্জন করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে। 10:30টার পরপরই সব কিছু একেবারে থেমে যায়। আমরা খাই। বাড়ির সব দরজায় তালা লাগানো হয়। আমি চলে যাই আমার ঘরে, রাঙা বৌদি শোয় ওর ঘরে। ঠিক এইভাবেই গত 10 চলছে। শোবার পরও ঘুম এলো না। রাঙা বৌদির কথাই চিন্তা করি। মনে হলো তুমুল বর্ষণ আর ঘন ঘন মেঘের গর্জন যেমন হঠাৎ থেমে যায়, ওর চাঞ্চল্য নিঃসঙ্গ রাত্রিযাপনের দুঃখ কষ্ট জ্বালাও ঠিক তেমনি যেন অকস্মাৎ দূর হয়েছে। আবার ভাবি, ও কি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট, নাকি আমাকে ঠিক পছন্দ করছে না? আমি কিছুই বুঝতে পারি না। তবে যদি ও কোনো কারণে আমাকে অপছন্দ করে, তাহলে তো এখানে থেকে পড়াশোনা করা উচিত না। যে কোনো অছিলায় আমাকে এখান থেকে চলে যেতে হবে, যাবই। কিন্তু না, আমি বাড়ি ফিরব না। অন্য কোথাও চলে যাব, যেভাবেই হোক একটা কাজ জোগাড় করব। আয় না করা পর্যন্ত আমি বাবার সামনে যাব না, কখনোই না। রাত্রি এমনই নিঝুম নিস্তব্ধ যে নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছি। বিচিত্র অস্বস্তি নিয়ে আর শুয়ে থাকতে পারি না। বেশ কিছুক্ষণ চেয়ারে বসে থাকি, তারপর জানলার সামনে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে দিঘির দিকে চেয়ে থাকি। দ্বিধা দ্বন্দ্ব বিষণ্ণতায় মন ভরে যায়। হঠাৎ রাঙা বৌদি আলতো করে একটা হাত ধরতেই চমকে উঠি। ও বলে, শুতে এসো। আমি কোনো কথা না বলে শুয়ে পড়ি। ও আমার পাশে শুয়েই আমাকে একটু কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঘুমোওনি কেন? ঘুম আসছিল না। কেন? ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না? এমনি। ভালো লাগারও কারণ থাকে, না ভালো লাগারও কারণ থাকবেই। আমি কিছু বলতে পারি না, চুপ করে থাকি। বেশ কিছুক্ষণ কেউই কোনো কথা বলি না। তারপর আমি জিজ্ঞেস করি,
তুমি ঘুমোওনি কেন? তুমি ঘুমাওনি বলে? কি করে জানলে আমি ঘুমোইনি? আমি তো অনেকবার দরজার পাশ থেকে উঁকি দিয়ে তোমাকে দেখে গেছি। আমি তো অনেকক্ষণ শুয়েছিলাম, কি করে বুঝলে আমি ঘুমোইনি? আমি বুঝতে পারি। ও একটু চাপা হাসি হাসে, বলে, ঘুমোলে কি তুমি এত হাত পা নাড়াও, মিনিটে মিনিটে এপাশ ওপাশ করো? আমি কি জবাব দেব? বুঝলাম সত্যি ও আমাকে দেখে গেছে। একটু আগে তো 10-15 মিনিট চেয়ারে বসেছিলে, কি ঠিক বলছি? হ্যাঁ। একবার নিঃশ্বাস নিয়েই বলি, যখন দেখলে আমি ঘুমোইনি, ঘুমোতে পারছি না, তখন আগে এলে না কেন? আশা করছিলাম তুমি আমার কাছে আসবে। সত্যি আশা করছিলে? হ্যাঁ। তুমি এলে না কেন? মনে হলো তুমি হয়তো অপছন্দ করবে, রাগ করবে। কি করে ভাবলে আমি অপছন্দ বা রাগ করব? হাজার হোক তুমি পড়াশোনা করছো, আমি যদি তোমাকে নিয়ে বেশি মাতামাতি করি তাহলে কি ভালো হবে? বেশি মাতামাতি কেন করবে? তুমি 2-4 দিন অন্তর 2-5 মিনিটের জন্য আমাকে তোমার কাছে থাকতে দিলেই আমি খুশি হব, এর বেশি আমি চাই না। রাঙা বৌদি আমার মুখের ওপর মুখখানা রেখে আপন মনেই বলে, আচ্ছা পাগলা ছেলের পাল্লায় পড়েছি। আমি 2 হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরে বলি, সত্যি বলছি, তুমি একটু কাছে এলেই আমার সব দুঃখ অভিমান চলে যায়। যাও, এবার শুতে যাও। একবার ঘড়িটা দেখবে? আলো জেলে ঘড়ি দেখেই চমকে উঠি, সঙ্গে সঙ্গে আলো অফ করি। ও জিজ্ঞেস করল, কটা বাজে? আমি ওর কানে কানে বলি, মোটে 4:30। 4:30? হ্যাঁ, 4:30। তাহলে আর ঘুমিয়ে কি হবে? একটুও ঘুমোবে না? এখন ঘুমোলে কি তোমার দাদার আসার আগে আমাদের ঘুম ভাঙবে? ও নিজেই নিজের প্রশ্নের জবাব দেয়, এইটুকু সময় ঘুমিয়ে কি হবে, এসো আমরা গল্প করেই কাটিয়ে দিই। সেই ভালো। আমি শুতেই ও জিজ্ঞেস করে, রাত জাগা তোমার অভ্যাস আছে? না। এর আগে রাত জেগেছ? বছর 3 আগে আমাদের কলোনির এক বৃদ্ধ ভদ্রলোকের দাহ করতে গিয়ে রাত 2:30-টের সময় বাড়ি ফিরি। সারা রাত কখনো জাগিনি। কোনো কালেই একটা রাতও জাগনি? না। ও একটু হেসে বলে, তাহলে আজই তোমার প্রথম রাত জাগা? হ্যাঁ। আজকে রাত্রিরের কথা মনে থাকবে? নিশ্চয়ই। চিরকাল? হ্যাঁ, চিরকাল। তুমি যাতে ভুলে না যাও সেই জন্য। কথাটা শেষ না করেই ও আমার সারা মুখে আর ঠোঁটে চুমু খায়। ও উপুর হয়ে শুয়ে আমার মুখের দিকে তাকাতেই দেখি ভোরের আবছা আলো এসে লেগেছে ওর মুখে। আমি ওর মুখখানা কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট ঠেকিয়েই বলি, এমন রাত জীবনে বোধহয় একবারই আসে, তাই না? ও কিছু বলে না, শুধু চোখে মুখে খুশির আভা জড়িয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমিও যেন মন্ত্রমুগ্ধ হয়ে ওকে দেখি। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। স্বীকার করতেই হবে, এই 1 বছর আমার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। বিপ্লব ঘটে গেল আমার চিন্তা ভাবনায়, দৃষ্টিভঙ্গিতে। রাঙাদা আমাদের 3 ভাই বোনের কাছে একটা অমলিন আদর্শ। কিন্তু 1 বছর খুব কাছ থেকে দেখে বুঝেছি, রাঙাদা এই মাটির পৃথিবীতে সত্যি এক দেবতুল্য মানুষ। স্নেহ, ভালোবাসা, কর্তব্যের প্রতিমূর্তি। তার কামনাও নেই, বাসনাও নেই। সে দাবিও করে না, প্রত্যাশাও করে না। সর্বোপরি তাঁর সংযম। আমাদের এই পৃথিবীতে মুষ্টিমেয় কিছু রক্তমাংসের মানুষের আবির্ভাব হয়েছে, যাঁরা জয় করেছেন দেহ মনের সব রিপুকে। এরা ব্যতিক্রম, এরা নমস্য, প্রণম্য, চিরপূজ্য, এরা ক্ষণজন্মা। মানব ইতিহাসের বিশেষ বিশেষ সন্ধিক্ষণেই তাঁরা আসেন এই মর্তভূমিতে। কিন্তু সাধারণ মানুষ, যারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়, যাদের দেহের মধ্যে ছড়িয়ে থাকে কত অসংখ্য আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা লালসা, রাগ আর ঘৃণা, তারাই তো ছড়িয়ে আছে সর্বত্র।
তাদের নিয়েই গড়ে উঠেছে সমাজ সংসার। পৃথিবীর সব জীবেরই মধ্যে আছে কম বেশি এইসব দোষগুণ। আর রাঙাদা, সে সংসারের আর 5 জনের মতোই একজন সাধারণ মানুষ, কিন্তু অভাবনীয় তার সংযম। একদিন তো রাঙা বৌদি কথায় কথায় বললেন, 18 বছর বয়সে বিয়ে হবার আগে যাদের দেখেছি জেনেছি, বিয়ের পর দেখলাম তোমার দাদা ঠিক তার বিপরীত। বিপরীত মানে? দেখো পাপাই, আমাদের সবার মধ্যেই কিছু না কিছু লোভ আসক্তি আছে, থাকবেই। আপামর সাধারণ মানুষের এটাই স্বাভাবিক, প্রত্যাশিত। আমাদের প্রত্যেকেই এটা ওটা খেতে চাই, পেতে চাই, উপভোগ করতে চাই। হ্যাঁ, তাই তো পাপাই, এটাই স্বাভাবিক, এটাই মানুষের ধর্ম। কিন্তু তোমার দাদা একদিনের জন্য আমাকে বলেননি এটা খেতে চাই, ওটা একদিন করবে। খেতে বসেও কোনোদিন বলে না এটা একটু দাও বা ওটা একটু দাও। একটু থেমে বলে, তোমাকে আমার জীবনের চরম গোপন কথা বলেছি বলেই বলছি, আমার দেহের প্রতিও ওর কোনো আকর্ষণ কোনোদিন দেখলাম না। সত্যি রাঙাদা যেন নির্বিকার শিব ভোলানাথ। রাঙা বৌদিও একটি বিস্ময়। নিছক সাধারণ একজন ব্যবসাদারের সে স্ত্রী, শুধু সুন্দরী ও যুবতী না, আকর্ষণীয়া। ওর বিদ্যুৎ চাহনি, মুখের হাসি, দেহ লাবণ্য অন্যের দৃষ্টি টেনে নেয়, নেবেই। ওকে দেখে চট করে দৃষ্টি ঘুরিয়ে নেওয়া কষ্টকর। বিয়ে এমএ তো দূরের কথা, সে স্কুলের শেষ গণ্ডি পার হবার কৃতিত্ব অর্জন করেনি। কিন্তু তাহলে কি হয়? সে অনেক কিছু জানে, বুঝতে পারে, অনুভব করতে পারে। কথাবার্তা, চলাফেরায়, কাজকর্মে, দৈনন্দিন জীবনের প্রতি পদক্ষেপে আছে রুচি, আছে মাধুর্য, আর সর্বোপরি আছে জীবনবোধ। দূর থেকে রক্তবর্ণ পলাশ আমাদের দৃষ্টি আকর্ষণ করলেও গন্ধে, মাধুর্যে চাঁপা, চামেলি, জুঁই বা রজনীগন্ধা, গোলাপ আমাদের চিত্ত জয় করে। যে নারীর রূপ আছে কিন্তু মাধুর্য নেই, সে পলাশের মতো দৃষ্টি টেনে নিলেও চিত্তে স্থায়ী আসন বিছিয়ে বসতে পারে না। এ সংসারে চলার পথে আমরা কত সুন্দরী দেখতে পাই, কিন্তু মাধুর্যময়ী দেখা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। সেদিক থেকে আমি সত্যিই সৌভাগ্যের অধিকারী। দিদি আর রাঙা বৌদি আমাকে ভরিয়ে দিয়েছে তাদের হৃদয় মাধুর্যে। হাজার হোক আমি রক্তমাংসের মানুষ, এই পৃথিবীর কাউকে বলতে না পারলেও আমি মনে মনে জানি, প্রথম দর্শনেই রাঙা বৌদিকে দেখে আমি শুধু মুগ্ধ না, বোধহয় মোহগ্রস্ত হয়ে পড়ি। দিবারাত্র তার সান্নিধ্য, গন্ধ, স্পর্শ, তার কথাবার্তা, হাসি আমার মন ভাসিয়ে নিয়ে যায়। দ্বিধা, দ্বন্দ্ব, সংস্কার কোনো মতে আমাকে সংযত করে রেখেছে। তারপর একদিন রাঙা বৌদির চোখে আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো। এই 1 বছরে আমি সত্যি বদলে গেলাম। বদলে গেল আমার দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, কেটে গেল আমার নেশা। তবে না, এসব হঠাৎ ঘটেনি, ঘটেছে ধীরে ধীরে, এক এক দিনের বিশেষ ঘটনার জন্য। সেদিন শেষ রাত্রির থেকেই তুমুল বৃষ্টি শুরু হলো। পরদিন সকালে রাঙাদা আর আমি যখন কলেজ বেরোলাম, তখন বৃষ্টির তেজ কমলেও বন্ধ হয়নি। কিন্তু দুপুরের পরই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। নেহাত রাঙা বৌদি আমার সঙ্গে খাবে বলে অপেক্ষা করছে, তাই বাধ্য হয়েই ওর মধ্যে কলেজ থেকে রওনা হলাম। ঝোড়ো হাওয়ার জন্য ছাতি খুলেই বন্ধ করতে হয়। ভিজে ঢোল হয়ে বাড়ি ফিরলাম। প্রথমে একবার জোরে, তারপর পরপর 2বার কলিং বেল বাজাবার পরও রাঙা বৌদি দরজা না খোলায় অবাক হই। তাছাড়া ওই বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে বেশ কষ্ট হয়, তাই তো আবার খুব জোরে বেল বাজাই। মিনিট খানেক পরই দরজা খুলে যেতেই রাঙা বৌদিকে জবজবে ভিজে কাপড়ে দাঁড়িয়ে থাকতে দেখেই আমার মাথায় ভূত চাপে। আমি 2 হাত দিয়ে ওকে জড়িয়ে ধরি। ও সঙ্গে সঙ্গেই আমার 2টো হাত টেনে বলে, পাপাই প্লিজ ছেড়ে দাও, আমি চান করতে করতে তোমার বেল শুনে ছুটে এসেছি। কি জানি কেন আমি কিছুতেই ওর অবাধ্য হতে পারি না।
আমি দুটো হাত টেনে নিতেই ও দৌড়ে বাথরুমে ঢুকে পড়ে। আমিও পা বাড়াই আমার ঘরের দিকে। বেলা একটু গড়াতে না গড়াতেই বৃষ্টি থেমে গেল। আকাশে কালো মেঘের ছিটে ফোঁটাও রইল না বিকেলে। সন্ধ্যের পরই চাঁদের আলোয় ভেসে গেল চারিদিক। রাত্রে খাওয়া দাওয়ার পরই আমরা পাশাপাশি বসে কথা বলি। হঠাৎ কথায় কথায় রাঙা বৌদি বলে, আচ্ছা পাপাই, তুমি বুবনদাকে খুব ভালোবাসো তাই না? 100 বার ভালোবাসি। ওকে শ্রদ্ধা করো? করি বই কি। কেন শ্রদ্ধা করো? ওর শিক্ষা দীক্ষা স্বভাব চরিত্র কর্তব্য জ্ঞান জেনে দেখে ভালো লেগেছে বলেই বুবনদাকে শ্রদ্ধা করি। আমি কেন ওকে শ্রদ্ধা করি তা জানো? ঠিক কারণটা না জানলেও মনে হয় আমি ওর যেসব গুণের জন্য শ্রদ্ধা করি তুমিও সেই জন্যই। রাঙা বৌদি বেশ স্পষ্ট করে বলে, না, আমি ওকে শ্রদ্ধা করি সংযমের জন্য। ও মুহূর্তের জন্য না থেমেই আমার চোখের পর চোখ রেখে বলে, তুমি কি জানো বুবনদা আজ পর্যন্ত খুকির একটা হাতও ধরেনি? শুনে আমি সত্যি অবাক হই। বলি, তাই নাকি? হ্যাঁ, সত্যি তাই। একটু হেসে বলে, পাপাই, যে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধা আর কল্যাণ চিন্তা নেই তা ভালোবাসাই না, সে শুধু কামনার প্রকাশ। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। বুবনদা খুকিকে শুধু প্রাণ মন দিয়ে ভালোবাসে না, ওর গুণের জন্য শ্রদ্ধাও করে। তাছাড়া সবসময় খুকির কল্যাণ চিন্তা করে বলেই বুবনদা এত সংযমী। ও আবার একটু হেসে বলে, ভবিষ্যতে সারা জীবন ধরে হেসে খেলে আনন্দে থাকবে বলেই আজকের সব তুচ্ছ আনন্দ ওরা জমিয়ে রাখছে ভবিষ্যতের জন্য। ওর কথা শুনে আমি মনে মনে দিদি আর বুবনদাকে প্রণাম করি। রাঙা বৌদি দুহাত দিয়ে আমার মুখখানা ধরে বলে, তুমি একটু সংযমী হতে পারো না? তোমার হাতে একটা চাবি দিয়েছি বলেই কি যখন তখন যা খুশি লুট করতে হবে? কয়েক মুহূর্ত স্তব্ধ বিস্ময়ে ওর দিকে তাকিয়ে থাকার পর আমি শুধু মাথা নেড়ে বলি, না। সেদিন সেই মুহূর্ত থেকে আমি সাধু হয়ে গেলাম তা নয়, কিন্তু নিশ্চয়ই অনেক সংযমী হলাম। উচ্ছ্বাসে যখন তখন ভেসে যাই না। এরপরও আমরা মাঝে মাঝেই পাশাপাশি শুই, গল্পগুজব করি। আচ্ছা রাঙা বৌদি, তুমি তো পরের বাড়ির ভাত খেয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে বড় হয়েছ, কিন্তু নাচ শিখলে কি করে? তোমার মাসি কি তোমাকে নাচের ক্লাসে ভর্তি করে দেন? বাবাই, একটা চিরসত্য জেনে রাখো, চির দুঃখী বা ঘৃণ্য মানুষকেও এই পৃথিবীর কেউ না কেউ ভালোবাসবেই। শিপ্রা মাসির জন্যই আমি নাচ শিখতে পারি। ওরা আমাকে খুব ভালোবাসতেন। কে শিপ্রা মাসি? আমার মাসির বাড়ির ঠিক পাশেই থাকতেন শিপ্রা মাসিরা। ওর স্বামী মালদা কলেজের প্রফেসর ছিলেন। শিপ্রা মাসি নিজেও আমাদের স্কুলেই নাচের টিচার ছিলেন। ওদের একমাত্র সন্তান আঁখি আমার সঙ্গে শুধু পড়তো না, ও ছিল আমার একমাত্র বন্ধু। রাঙা বৌদি একটু থেমে বলে, আঁখি সুন্দরী তো ছিলই, কিন্তু সবচাইতে সুন্দর ছিল ওর দুটো চোখ। মনে হতো যেন স্বয়ং ভগবান নিজে তুলি দিয়ে এঁকেছিলেন ওর ওই দুটো চোখ। ঘন কালো আঁখি পল্লব ছিল বলে ওর চোখ দুটোকে আরও বেশি সুন্দর দেখাতো। এক কথায় অপূর্ব। আমি একটু হাসি। খুব অল্প বয়স থেকেই আঁখি নাচ শিখত ওর মায়ের কাছে। আঁখির সঙ্গে বন্ধুত্ব হবার পর আমি ওর নাচ শেখা দেখতাম দরজার পাশে দাঁড়িয়ে। তারপর একদিন শিপ্রা দেবী জয়ন্তীকে বললেন, কাছে আয়। ও কাছে যেতেই উনি একটু হেসে বলেন, তোকে দেখতে এত ভালো, তোর চোখ দুটো সুন্দর, তোর নাচ শিখতে ইচ্ছে করে না? জয়ন্তী সরাসরি জবাব দিতে পারে না। দেবে কি করে? ও তো জানে শিপ্রা মাসি টাকা নিয়ে মেয়েদের নাচ শেখান, কিন্তু ও নাচ শিখতে চাইলে কে টাকা দেবে? তুই আমার কাছে নাচ শিখবি? হঠাৎ সব সংকোচ ঝেড়ে ফেলেও বলে, মাসি, মেশো তো নাচ শেখার জন্য একটা পয়সাও দেবে না। শিপ্রা দেবী ওকে কোলের কাছে টেনে নিয়ে বলেন, ওরে পাগলি, তুই যখন আঁখির প্রিয় বন্ধু তখন তুইও তো আমার একটা মেয়ে, তোকে নাচ শেখাবার জন্য কি আমি টাকা নিতে পারি?
ছোট জয়ন্তী একগাল হাসে। শোন জয়ন্তী, আমি তোকে যা দেখিয়ে দেব সেগুলো প্র্যাকটিস করার সময় আঁখি তোকে হেল্প করবে। জয়ন্তী ঘাড় নেড়ে সম্মতি জানায়। রাঙা বৌদি একবার নিঃশ্বাস নিয়ে বলে, শিপ্রা মাসির জন্যই আমি নাচ শিখতে পারি, তবে আঁখিও আমাকে খুব সাহায্য করেছে। ফাংশনে নাচতে? আঁখি 6-7 বছর বয়স থেকেই স্কুলের নানা অনুষ্ঠানে নাচত। ও যখন ক্লাস 7-8-এ পড়ে তখন ওর নাচ দেখার জন্য কি ভিড় হতো তা ভাবতে পারবে না। ক্লাস 9-এ ওঠার পরই আমি আর আঁখি একসঙ্গে নাচি রেড ক্রসের এক অনুষ্ঠানে। ও একটু হেসে বলে, আমাদের নাচের পর হাততালি আর থামতে চায় না। তাই নাকি? হ্যাঁ। ও না থেমেই বলে, রেড ক্রসের ওই অনুষ্ঠানের পর আঁখির মতো আমারও নাম ছড়িয়ে পড়ল সারা শহরে। শহরের যে কোনো ভালো অনুষ্ঠানেই আমাদের ডাক পড়তে শুরু করল। তোমার মাসির বাড়ির কেউ আপত্তি বা রাগ করতো না? আমার মাস্তুতো বোন মনে মনে খুব হিংসা করলেও কিছু বলতে পারত না। কেন? মেশো চাকরি করতেন কালেক্টরিতে। স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার নাচের প্রশংসা করেছিলেন বলে মেশো ওকে বলেছিলেন, স্যার, জয়ন্তী আমার শালীর মেয়ে হলেও আমিই ওকে মানুষ করছি। তুমি কি শুধু গানের সঙ্গেই নাচতে নাকি নৃত্যনাট্যতেও নেচেছ? রাঙা বৌদি একটু হেসে বলে, শ্যামা আর চিত্রাঙ্গদা করেই আমার আর আঁখির খুব নাম হয়। চিত্রাঙ্গদায় আমি হতাম চিত্রাঙ্গদা আর আঁখি হতো অর্জুন। আর শ্যামায়? ও হতো বজ্রসেন আর আমি শ্যামা। ও একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওই দিনগুলোই ছিল আমার জীবনের সবচাইতে আনন্দের দিন। শুধু ওই নাচের সময়ই আমি আমার সব দুঃখ ভুলে যেতাম। 2-1 মিনিট চুপ করে থাকার পর আমি বলি, তোমার নাচ দেখে নিশ্চয়ই অনেক ছেলে প্রেমে পড়েছিল? অনেকে প্রেমে পড়েছিল কিনা বলতে পারবো না, তবে 2-3টে ছেলে স্কুলের মেয়েদের হাত দিয়ে প্রেমপত্র পাঠিয়েছিল। উত্তর দিয়েছিলে? উত্তর দেওয়া তো দূরের কথা, আমি 2-1 লাইন পড়েই চিঠিগুলো ছিঁড়ে ফেলি। কেন? বাবা, মেশো আর মাস্তুতো ভাইকে দেখেই পুরুষ জাতের ওপরেই আমার ঘেন্না ধরেছিল। তোমার দাদাকে বিয়ের পরই আমি প্রথম বুঝলাম সব পুরুষ মানুষই খারাপ না, তারাও ভদ্র, সভ্য, সহানুভূতিশীল হয়। রাঙা বৌদি একবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলে, আমি জানি সব মেয়েরাই ভালো না। একটা সুন্দর সুখী সংসার ভাঙতে একজন নতুন বিয়ে হওয়া বউই যথেষ্ট। মেয়েরা হিংসুটে হয়, ঝগড়াটে হয়, কিন্তু পুরুষদের মতো খুব কম মেয়ে চরিত্রহীন বদমাইশ হয়। তাই বোধহয় সব ছেলে মেয়েরাই বাবার চাইতে মাকে অনেক বেশি ভালোবাসে। ও সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করে, তুমি নিজেও কি বাবার চাইতে মাকে বেশি ভালোবাসো না? আমি মাথা নেড়ে বলি, হ্যাঁ। ও জানলা দিয়ে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকতে থাকতেই বলে, আমি জানি পাপাই, আমার এসব কথা শুনতে তোমার ভালো লাগছে না, কিন্তু একটা কথা কি কখনো ভেবে দেখেছ, স্বামীর অত্যাচার অপমান সহ্য করতে না পেরে কত শত মেয়ে আত্মহত্যা করলেও স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে কজন স্বামী আত্মহত্যা করে? কথাটা শুনেই আমার মনে হয় প্রতিদিন খবরের কাগজের পাতায় শুধু বধূ নির্যাতন ও আত্মহত্যার খবর থাকলেও স্ত্রীর অত্যাচারে স্বামীর আত্মহত্যার খবর তো কখনো পড়িনি। সকাল সন্ধে পড়াশোনা, কলেজ, সকাল দুপুর রাঙাদার সঙ্গে টুকটাক কথাবার্তা আর রাঙা বৌদির সঙ্গে গল্পগুজব আলাপ আলোচনা করেই সারা দিন কেটে যায়। রাত্রিরে খাওয়া দাওয়ার পর আজকাল আমিই সব দরজায় তালা দিই। তারপর ঘরে যাওয়ার পথে রাঙা বৌদির ঘরে উঁকি দিতেই দেখি ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখখানা দেখছে। কি দেখছ? দেখছি নিজেকে আর ভাবছি। কি ভাবছ? ভাবছি কেনই পৃথিবীতে এসেছিলাম, কি দরকার ছিল আমার মতো তুচ্ছ এক মেয়ের জন্মাবার। ও আমার দিকে তাকিয়ে মুহূর্তের জন্য ভেবে বলে, আরও অনেক কিছু ভাবছিলাম, তোমার আমার কথাও ভাবছিলাম। আমি 2-1 পা এগিয়ে ওর ঘরের মাঝখানে যাই, বলি,
আমরা কেউই তো নিজের ইচ্ছায় পৃথিবীতে আসি না। এইসব নিয়ে ভেবে কি লাভ? লাভ লোকসান ভেবেই কি মানুষ চিন্তা করে? আর তোমার আমার কথা কি ভাবছিলে? সে আর তোমায় শুনতে হবে না, এখন শুতে যাও। ও একটু হেসে বলে, আবার সাধু সন্ন্যাসীদের মতো 4:30তেই উঠতে হবে? কিছুদিন ধরেই দেখছি রাঙা বৌদি আর আমার পাশে শুয়ে গল্পগুজব করতে বিশেষ আসে না। এলেও 5-10 মিনিট থেকেই আমাকে আলতো করে একটা চুমু খেয়েই বলে, এবার ঘুমো, আমিও শুতে যাই। আমি শুয়ে শুয়ে ওর এই পরিবর্তনের কথাই ভাবি। চন্দ্রিমার সঙ্গে আমার বন্ধুত্ব হওয়ার জন্যই কি রাঙা বৌদি আমাকে আর ভালোবাসে না? আমি তো চন্দ্রিমার প্রেমে পড়িনি। ও যে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে তার কোনো ইঙ্গিত দেখিনি। তাছাড়া আমি তো নিজে ওর সঙ্গে ভাব করতেও যাইনি। কলেজে প্রথম দিন থেকেই চন্দ্রিমাকে দেখছি। অন্তত 10-12 জন ছেলে মেয়ের সঙ্গে ওকে গল্প গুজব হাসি ঠাট্টা করতে দেখে মনে হয়েছে ওরা বোধহয় একই স্কুল থেকে পাশ করেছে। কলেজে ক্লাস শুরু করার 8-10 দিন পর যে 2-4টি ছেলে মেয়ে আমার কাছে জানতে চেয়েছে আমি কোথা থেকে এসেছি, তাদের মধ্যে চন্দ্রিমা ছিল না। 7-8 মাস পর একদিন অবিনাশবাবুর বাড়িতে ওকে ভিতরের ঘর থেকে বেরিয়ে আসতে দেখেই আমি অবাক হয়ে প্রশ্ন করি, তুমি এখানে? তুমিও কি স্যারের কাছে? ঠিক সেই সময় অবিনাশবাবু বাইরের ঘরে পা দিয়েই একটু হেসে বলেন, ও তো আমার ছোট মেয়ে। আমি মুহূর্তের জন্য চন্দ্রিমাকে দেখেই বলি, স্যার, আমি জানতাম না। এখন তো জানলে। উনি চেয়ারে বসতে বসতেই বলেন, আমার নোটসের খাতা ওর কাছেই আছে, মাঝে মাঝে দেখে নিও। হ্যাঁ স্যার, নেব। চন্দ্রিমা একটু হেসে বলে, জানো বাবা, ও খুব লাজুক। ও আজ পর্যন্ত আমাদের কারোর সঙ্গে আলাপও করেনি। অবিনাশবাবু বলেন, বেশি ছেলে মেয়ের সঙ্গে আলাপ পরিচয় না হওয়াই ভালো, ওতে লেখাপড়ার ক্ষতি হয়। সেদিন থেকে চন্দ্রিমার সঙ্গে আমার ভাব। আগের মতো এখনো মাঝে মাঝেই অবিনাশবাবুর বাড়ি যাই। চন্দ্রিমার সঙ্গেও দেখাশোনা কথাবার্তা হয়। কখনো কখনো ওর পড়ার ঘরে বসে নোটস টুকে নিই। ওর হাত দিয়েই মাসিমা চাটা পাঠান। আমি বাড়িতে এসেই রাঙা বৌদিকে ওর কথা বলি। আমার কাছে চন্দ্রিমার কথা শোনার কদিন পরই রাঙা বৌদি বলল, পাপাই, একদিন চন্দ্রিমাকে আসতে বলো। হ্যাঁ, বলবো। চন্দ্রিমাকে রাঙা বৌদির কথা বলতেই ও বলল, হ্যাঁ যাব বই কি, ওকে প্রথম দিন দেখেই বেশ লেগেছিল। তুমি ওকে কোথায় দেখলে? নববর্ষের দিন তোমার দাদার দোকানেই দেখেছি। ও সঙ্গে সঙ্গেই বলে, তোমার রাঙা বৌদিকে দেখতে দারুণ। আমি একটু হেসে বলি, হ্যাঁ, রাঙা বৌদি বেশ সুন্দরী, তাছাড়া ভারী সুন্দর কথাবার্তা বলেন। চন্দ্রিমা বলে, শুক্রবার তো 12:15তেই আমাদের ক্লাস শেষ। তুমি ওকে বলো সেদিন ক্লাস শেষের পর তোমার সঙ্গেই যাব। সে কথা শুনে রাঙা বৌদি আমাকে বলল, যখন দুপুরেই আসবে তখন ও যেন আমাদের সঙ্গেই খায়। সেই শুরু। এখন চন্দ্রিমা মাঝে মাঝেই আমাদের বাড়ি আসে। হৃদ্যতাও বেড়েছে আমার আর রাঙা বৌদির সঙ্গে। রাঙা বৌদি তো সেদিন কথায় কথায় বলে, চন্দ্রিমা, তোমার ঘনিষ্ঠ বন্ধু কে? না রাঙা বৌদি, আমার কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। আমার সব বন্ধুত্বের শুরু আর শেষ স্কুল কলেজেই। তার মানে তুমি কি কোনো বন্ধুর বাড়ি যাও না, নাকি তারাও আসে না? না, আমি কারোর বাড়ি যাই না। কোনো মেয়ের বাড়িতেও যাও না? না। আশ্চর্য। চন্দ্রিমা একটু শুকনো হাসি হেসে বলে, না রাঙা বৌদি, আশ্চর্যের কিছু না। সত্যি কথা বলতে কি, আমি বন্ধুত্ব করতে ভয় পাই। ভয় পাও? হ্যাঁ রাঙা বৌদি, ভয় পাই। ও একটু থেমে বলে, তুমি তো ভালো করেই জানো, বাঙালি ছেলেরা আর কিছু না পারলেও মেয়ে দেখলেই প্রেমে পড়তে ওস্তাদ। ওর কথা শুনে আমরা দুজনেই হাসি। আমাদের হাসি দেখেও দেখে না চন্দ্রিমা। ও বলে যায়, আমার দিদির ঘনিষ্ঠ বন্ধু ছিল এখানকার এসডিওর মেয়ে, যাকে বলে অভিন্ন হৃদয়, তাই আর কি।
তারপর একদিন দিদির সঙ্গে পরিচয় হলো বন্ধুর মামাতো ভাইয়ের। খুব নামকরা উকিলের ছেলে, বেশ ধনী। কলকাতায় নিজেদের বাড়ি গাড়ি ছাড়াও বাঁকুড়াতে যথেষ্ট জমিজমা আছে। আমরা চুপ করে শুনি। ভদ্রলোককে দেখতেও দারুণ হ্যান্ডসাম। রাঙা বৌদি জিজ্ঞেস করে, উনি কি চাকরি? ওকে কথাটা শেষ করতে না দিয়ে চন্দ্রিমা বলে, দিদির সঙ্গে যখন ওর আলাপ হয় তখন উনি যাদবপুর ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছিলেন। ও না থেমেই বলে, দিদির সঙ্গে আলাপ হবার পরই ওর এখানে আসা যাওয়া খুব বেড়ে গেল। দিদি ওর প্রেমে ভেসে গেল। বাবা মা বেশ হাসি মুখেই ওর সঙ্গে দিদির বিয়ে দিলেন। চন্দ্রিমা একবার বুক ভরে নিঃশ্বাস নিয়েই বলে, ও হতচ্ছাড়া বছরখানেক দিদিকে এনজয় করার পরই নিজ মূর্তি ধরল। ইতিমধ্যে ওই উকিলবাবু মারা যাওয়ায় টাকা কড়ি বিষয় সম্পত্তি সবই এলো ওর হাতে। লেখাপড়া ছেড়ে দিয়ে উনি দিনরাত্রির মদ খাওয়া শুরু করলেন। শুনেই আমাদের রাগ হয়। বছর তিনেকের মধ্যেই শ্রীমান বাপের টাকা কড়ি উড়িয়ে দেবার পর শুরু করলেন জমিজমা বিক্রি। সেই সঙ্গে শুরু হলো দিদির উপর অকথ্য অত্যাচার। হঠাৎ গলা চড়িয়ে বলে, তুমি ভাবতে পারো রাঙা বৌদি, ওই ছোট লোকটা আমাদেরই বাড়িতে বসে দিদিকে দিয়ে দেশি মদ কিনিয়ে এনে দিদিকেই উলঙ্গ করে মারত। রাঙা বৌদি চিৎকার করে বলে, কি বলছো তুমি? রাঙা বৌদি, সত্যি কথাই বলছি, কিচ্ছু বাড়িয়ে বলছি না। আমি বলি, চন্দ্রিমা, তোমার দিদি এখনো কি ওই স্বামীর ঘর করছেন? না, ডিভোর্স হওয়ার পর দিদি সারদা মিশনের স্কুলে টিচারের চাকরি করছে আর ওদের হোস্টেলেই থাকে। আরও কিছুক্ষণ ওর দিদিকে নিয়ে আলাপ আলোচনার পর চন্দ্রিমা একটু ম্লান হাসি হেসে বলে, রাঙা বৌদি, তুমি স্থির জেনে রেখো, আমি প্রেমেও পড়ব না, বিয়েও করব না। মা বাবাও বলেছেন আমার বিয়ে দেবেন না। একলা একলা সারা জীবন কাটাতে পারবে? আমি তোমাকে সোজাসুজি বলছি, খুব নিঃসঙ্গ বোধ করলে হয়তো দু একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব করব। দেহের দাবি চেপে রাখতে না পারলে কদাচিৎ কখনো ওদের সঙ্গে আনন্দ করতেও পারি, কিন্তু বিয়ে করে দাসীবৃত্তি কখনোই করব না। ও আমার দ্বারা হবে না। চন্দ্রিমা একবার নিঃশ্বাস নিয়েই বলে, তুমি বিশ্বাস করো রাঙা বৌদি, আমি কখনোই দিদির মতো মুখ বুজে স্বামীর অত্যাচার সহ্য করতাম না। আমি ওকে খুন করে হাসি মুখে সারা জীবন জেল খাটতাম। রাঙা বৌদি ওর দুটো হাত ধরে বলে, সব মেয়েরা যদি তোমার মতো হতো তাহলে সমাজের চেহারাই বদলে যেত। সেই দিন রাত্রেই রাঙা বৌদি হঠাৎ আমার পাশে শুয়ে পড়ে। আমি মনে মনে খুশি হলেও অবাক না হয়ে পারি না, মুখে কিছু বলি না। 2-5 মিনিট পর রাঙা বৌদি বলে, আমি এতদিন পর তোমার কাছে শুতে এলাম, কিন্তু তুমি তো কিছু বলছো না। কি বলবো? শুতে এলাম কেন তা জানতে ইচ্ছে করছে না? নিশ্চয়ই শুতে ইচ্ছা করছিল, তাই। রাঙা বৌদি পাশ ফিরে শুলেও আমি চিত হয়েই শুয়েছিলাম। ও মুখের ওপর হাত রেখে বলে, এ পাশ ফিরে শো। আমি পাশ ফিরে শোবার পর ও আমার মুখের উপর একটা হাত রেখে বলে, তোমার কাছে মাঝে মাঝে চন্দ্রিমার কথা শুনে আমার রাগ বা হিংসা না হলেও ভালো লাগতো না। তাই তো কয়েক মাস তোমার কাছে বিশেষ আসিনি। আজ এলে কেন? ও একটু হেসে বলে, চন্দ্রিমার একটা কথা শুনে ভালো লাগলো বলেই আজ তোমার কাছে শুতে এলাম। কোন কথা? ও যখন বলল ওর ঘর উপরে, আর ওর বাবা মা রাত্রে শুতে আসার সময় ছাড়া কখনোই উপরে আসেন না। তাই তো পাপাই স্বচ্ছন্দে আমাকে প্রেম নিবেদন করতে পারত, কিন্তু ও কোনোদিন আমার হাতও চেপে ধরেনি, প্রেম নিবেদনও করেনি বলেই আমি না হেসে পারি না। সত্যি বলছি, ওর কথা শুনে খুব ভালো লাগলো। তাছাড়া কি? দেখলাম চন্দ্রিমাও কোনো হ্যান্ডসাম ছেলে দেখেই গলে যাবার পাত্রী না। হঠাৎ রাঙা বৌদি উপুর হয়ে শুয়ে আমার বুকের ওপর মুখখানা রেখে বলে, এবার থেকে রোজ তোমাকে একটু আদর না করে কখনোই ঘুমোতে যাব না। সত্যি? হ্যাঁ পাপাই, সত্যি কথা বলছি। ভুলে যেও না, আমি নিছকই একটা সাধারণ মেয়ে। আমি মা সারদাও না,
মা আনন্দময়ীও না। একটু চুপ করে থেকেই আমি জিজ্ঞাসা করি, একটা সত্যি কথা বলবে? নিশ্চয়ই বলবো। আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে মনে হয় না তুমি অন্যায় করছো? নিজেকে অপরাধী বা খারাপ মনে হয় না? আমার প্রশ্ন শুনেই ও উঠে বসে, বলে, দেখো পাপাই, তোমাকে আমি বহুবার বলেছি আমি সন্ন্যাসিনী না, আমি বিবাহিতা, আমি সংসারী। সব বিবাহিতা সংসারী মেয়েদেরই অনেক কিছু দিতে হয়, করতে হয়, কিন্তু তারাও কিছু প্রত্যাশা করে। সে তো থাকবেই। শুধু খেতে পড়তে দিলেই স্বামীর কর্তব্য শেষ হয়ে যায় না। স্ত্রীকে সম্মান দিতে জানতে হয়, ভালোবাসতে হয়। স্ত্রীর দেহের দাবিও তাকেই মেটাতে হয়। রাঙা বৌদি একবার নিঃশ্বাস নিয়েই বলে, আমি কি অন্যায় কিছু বললাম? তুমি যা বললে তা তো সব সংসারী মানুষেরই ধর্ম, এর মধ্যে অন্যায় কেন থাকবে? আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছি বলে কখনোই মনে করি না আমি কোনো অপরাধ করছি। আমার প্রতি কর্তব্য না করে অপরাধ করছে তোমার দেবতুল্য দাদা। আমি কি জন্মেছি নিজের অধিকার বিসর্জন দিতে? এই কথা কটি বলেই ও আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদে। 2-5 মিনিট আমি ওকে কাছে টেনে নিই। ও আমার বুকের পর মুখ রেখে কাঁদতে কাঁদতেই বলে, পাপাই, তুমি বিশ্বাস করো, আমি আর দুঃখ চেপে রাখতে পারি না বলেই মাঝে মাঝে জ্বলে উঠি। তখন আর ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার করতে মন চায় না। সে এক অবিস্মরণীয় রাত্রি। কোথা দিয়ে প্রহরের পর প্রহর কেটে গেল তা বুঝতেই পারলাম না। 2টি প্রাণের অনির্বাণ কাহিনীর সাক্ষী হয়ে রইল শুধু শুক্লা ত্রয়োদশীর চাঁদ। আজ এ পর্যন্তই। উপন্যাসের 6ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।